গত 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত 2024 পর্যন্ত ছাত্র জনতার গণ আন্দোলন দমনে দায়েরকৃত প্রায় সকল ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে। উপদেষ্টা পরিষদের আমরা সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল হবে আপনাদের বলেছি। বাতিল হওয়ার সাথে সাথে এই আইনের অধীনে যে সমস্ত স্পিচ অফেন্সের কথা বলার অপরাধে যেই সমস্ত মামলা হয়েছিল, অভিযোগে যে সমস্ত মামলা হয়েছিল স্পিচ অফেন্স হয়রানিমূলক ছিল এই মামলাগুলা, সেই মামলাগুলা একসাথে রহিত হয়ে যাবে বা উইথড্রন হয়ে যাবে। আমরা যখন এই সাইবার সিকিউরিটি অ্যাক্টে দায়ের করা স্পিচ মামলাগুলা প্রত্যাহার করতে গেলাম, দেখলাম একটা একটা করে করলে কয়েক বছর লাগবে। এই জন্য আমরা ওই আইনের মাধ্যমেই, যেই আইনের মাধ্যমে সাইবার সিকিউরিটি একটা বাতিল হবে সেই আইনেই একটা বিধান রেখেছি, স্পিচ অফেন্সের সকল মামলা রহিত হয়ে যাবে। এটা আমরা আমাদের যারা আইন মন্ত্রণালয়ের কাজ আমরা করে দিয়েছি, এটা তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের কাছে আছে। এই আইনটা বাতিল হওয়ার সাথে সাথে সাইবার সুরক্ষা আইন নামে একটা আইন করা হবে, যেখানে কম্পিউটার এবং হ্যাকিং রিলেটেড অফেন্সগুলার বর্ণনা থাকবে। এই কম্পিউটার এবং হ্যাকিং রিলেটেড অফেন্সগুলো আমরা অব্যাহত রাখবো, এটা আপনাদেরকে বলেছি। না হলে দেশের তথ্য প্রযুক্তি যে নিরাপত্তা সেটা মারাত্মকভাবে বিঘ্নিত হবে। এটার সাথে মানুষের কথা বলার অধিকারের কোনো সম্পর্ক থাকবে না। সেকেন্ড হচ্ছে নতুন নিয়োগ এবং নিয়োগে সহায়তা। এখানে আমাদের অনেক 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 শ্রম দিতে হয়েছে। আমাদের আইন মন্ত্রণালয়ের কর্মকর্তারা ক্ষেত্র বিশেষে, আপনারা খবর নিয়ে দেখেন, আপনারা সচিবালয় বিট করেন, আমরা ক্ষেত্র বিশেষে আমাদের কোনো কর্মকর্তা রাত 9টা 10টা পর্যন্ত কাজ করেছে। আমরা মাঝে মাঝে শুক্রবার অফিস করেছি, আমরা মাঝে মাঝে শনিবার অফিস করেছি। আমি আমার আইন মন্ত্রণালয়ের যত কর্মকর্তা আছেন তাদের প্রতি সবার প্রতি ধন্যবাদ জানাচ্ছি। একটা অসম্ভব কর্মযজ্ঞ সম্পাদন করা হয়েছে, আপনারা শুনলে বুঝতে পারবেন। আমরা নিয়োগ সহায়তা বা নিয়োগের ক্ষেত্রে যে কাজগুলো করেছি একটু বলি। একটা হচ্ছে বাংলাদেশের প্রধান বিচারপতি সহ আপিল বিভাগে 5 জন বিচারপতি, হাইকোর্ট বিভাগে 23 জন বিচারপতি এবং অধস্তন আদালতে 109 জন বিচারক নিয়োগে সাচিবিক সহায়তা দেওয়া হয়েছে। বাংলাদেশের 61 জেলায় ইতিমধ্যে 4300 জন আইন কর্মকর্তা নিয়োগ প্রদান করা হয়েছে। এই যে আইন কর্মকর্তারা ছিল তারা ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত ছিল এবং 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর তারা অধিকাংশ 90% বেশি তারা পালিয়ে গেছেন, তাদের কোনো খোঁজ খবর কিছুই নেই আর। এবং এই যে একটা বিরাট 4500-এর বেশি পদ, আপনারা জাস্ট ইমাজিন করে দেখেন যে আমরা কোনো পাবলিক সার্ভিস কমিশন না, আমরা কোনো জুডিশিয়াল সার্ভিস কমিশন না। বাংলাদেশের ইতিহাসে এত বেশি সংখ্যক নিয়োগ একটা মন্ত্রণালয় থেকে হয়েছে আমার ধারণা আর কোনো নজির নাই। এবং আমাদের কর্মকর্তারা প্রচণ্ড পরিশ্রম করেছে। প্রায় 90,000 থেকে 1 লক্ষ আবেদনকে স্ক্রুটিনি করে 4300 জন আইন কর্মকর্তাকে নিয়োগ প্রদান করা হয়েছে গত 3 মাসের মধ্যে। এই নিয়োগের সুফল কি, এটা লাভটা কি? লাভটা হচ্ছে এর ফলে দ্রুততম সময় সকল উদ্দেশ্য প্রণোদিত হয়রানিমূলক এবং মিথ্যা মামলা প্রত্যাহার করা সম্ভব হবে। কারণ আপনি জানেন বিগত সরকার আমলে অনেক মিথ্যা মামলা, গায়েবী মামলা হয়েছে। এখন এই মামলাগুলোর ব্যাপারে যখন আপনার এটা বিচারিক স্টেজে যাবে, পোস্ট চার্জশিট পিরিয়ড, চার্জশিট গঠন করার পর যখন এটা বিচার কার্য শুরু হবে, চার্জশিট পুলিশ যখন চার্জশিট দিবে এবং আদালত যখন চার্জ গঠন করবে, এই মধ্যবর্তীকালীন সময়ে এই সরকারি যারা কৌশলী আছেন ওনাদের পক্ষে এই ভূমিকা রাখা সম্ভব যে আদালতের দৃষ্টি আকর্ষণ করা যে এই মামলাগুলা হয়রানিমূলক, গায়েবী বা এই মামলাগুলোতে যাদের নাম এসেছে তাদের মধ্যে কারো কারো ক্ষেত্রে হয়রানিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। এটা কোন ক্ষেত্রে রেলিভেন্ট আপনাদের বলি, আপনারা অনেকেই পত্রপত্রিকায় দেখেছেন অনেক ঢালাও মামলা হচ্ছে, সরকার কিন্তু মামলা করছে না, ব্যক্তি পর্যায়ে ঢালাও মামলা হচ্ছে, মামলার নামে আপনার বাণিজ্য করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে। তো যারা হয়রানির শিকার হচ্ছে, যারা এই মানে শত্রুতামূলক মামলার শিকার হচ্ছে, যাদেরকে আপনার মানে কি বলবার বাণিজ্যিক কারণে যাদের মামলার আসামি করা হয়েছে, তাদের জন্য বিরাট একটা প্রতিকারের সুযোগ সৃষ্টি হবে এই সকল আদালতে সরকারি প্রকৌশলী আপনার রিক্রুট করার মাধ্যমে, এটা আমরা আশা করছি। এছাড়া বর্ডার গার্ড বাংলাদেশে বিস্ফোরক মামলা পরিচালনার জন্য 20 জন স্পেশাল পাবলিক প্রসিকিউটরকে নিয়োগ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করেছি আমরা, এটা আপনারা জানেন, এটা আমাদের অন্যতম প্রধান এজেন্ডা ছিল। এরপর চিফ প্রসিকিউটর সহ 11 জন প্রসিকিউটরকে নিয়োগ প্রদান করা হয়েছে। এছাড়া স্পেশাল প্রসিকিউটরাল অ্যাডভাইজার হিসাবে
বিদেশি এবং দেশি বিশেষজ্ঞ পর্যায়ের আইনজীবীরা নিয়োগ প্রাপ্ত হচ্ছেন। বিদেশি যিনি আছেন ওনার নিয়োগপত্র সম্পন্ন হয়েছে আজকে, আপনারা 2-1 দিনের মধ্যে জানবেন। দেশি যিনি আছেন আইন বিশেষজ্ঞ ওনারটা প্রসেসের মধ্যে রয়েছে, আশা করি এই সপ্তাহের মধ্যে এটা হয়ে যাবে। এছাড়া অ্যাটর্নি জেনারেল অফিসে 239 জন আইন কর্মকর্তা, অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, সহকারী অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এই 229 জন আইন কর্মকর্তাকে নিয়োগ প্রদান করা হয়েছে। আমরা কিছু আইনগত সংস্কারের কাজ করেছি, তার মধ্যে সবচেয়ে প্রধান যেটা সেটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট যেটা ছিল 1973-তে, সেখানে কিছু কিছু মারাত্মক বিচ্যুতি কথা বিভিন্ন দেশি বিদেশি মানবাধিকার সংগঠনগুলো বলেছিলেন, বিভিন্ন সময়ে আমাদের এখানে সিভিল সোসাইটিও বলেছিলেন। আমরা যখন এটা সংস্কারের উদ্যোগ নিলাম, আমরা চেয়েছি বিচারটা যেন বৈশ্বিক পর্যায়ে, দেশীয় পর্যায়ে গ্রহণযোগ্য হয়, একই সাথে এটার মাধ্যমে যেন সুবিচার নিশ্চিত করা হয়। এই জন্য আমরা ব্যাপক কনসালটেশন করেছি, আপনারা দেখেছেন আমরা ওপেন গোল টেবিল বৈঠক করেছি। এরপর দেশি বিদেশি বিভিন্ন এক্সপার্ট, 3 জন বিদেশি এক্সপার্ট সহ প্রায় কমপক্ষে 20 থেকে 25 জন এক্সপার্টের আমরা ওপিনিয়ন নিয়েছি। আমরা চেষ্টা করেছি একটা অসাধারণ একটা সংশোধনী করার জন্য, যেটা এই বিচারের গুরুত্ব, এই বিচারের আপনার যৌক্তিকতা, বিচারের গ্রহণযোগ্যতা অনেক বাড়িয়ে দিবে। আগামীকাল উপদেষ্টা পরিষদের মিটিংয়ে সেই অ্যামেন্ডমেন্টটা তোলা হবে, উপদেষ্টা পরিষদ গ্রহণ করলে এটা আগামী ধরেন সম্ভবত বৃহস্পতিবারের মধ্যেই এটা আইনে পরিণত হবে। তারপর প্রসিডিউরালি যতদিন লাগে 2-3 দিন আর কি। এছাড়া আমরা বিশেষ নিরাপত্তা বাহিনী সংশোধন অধ্যাদেশ 2024, জাতির পিতার পরিবার সদস্যদের নিরাপত্তা রহিতকরণ অধ্যাদেশ 2024 সহ মোট 10টি আইন প্রণয়নে ভেটিং সহযোগিতা প্রদান করেছি। এছাড়া 95টি প্রজ্ঞাপন, 33টি বৈদেশিক চুক্তি ও সমঝোতা স্মারকে ভেটিং করা হয়েছে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এই ভেটিংগুলোর মধ্যে, প্রজ্ঞাপনের মধ্যে একটা কথা উল্লেখ করে বুঝতে পারবেন যে 11টা যে সংস্কার কমিশন হয়েছে, এই পুরা জিনিসটার ভেটিং আমরা আইন মন্ত্রণালয় থেকে করেছি। এছাড়া আমরা কিছু নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছি। একটা তো আপনাদের বলেছি যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করে সাইবার সুরক্ষা আইন যেটা করা হবে, সেটা ড্রাফটটা আমরা করে দিয়েছি। এই ড্রাফটটা আমরা তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে পাঠাবো, ওনারা যদি কোনো ইনপুট দেন তারপরে এটা খুব অচিরেই এটাকে আপনার জারি করার ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আমরা একটা খুব বড় পদক্ষেপ নিতে যাচ্ছি, এটা হচ্ছে হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগে বিচারক নিয়োগ নিয়ে। আপনারা জানেন বিভিন্ন সময় সরকারের আমলে অনেক অভিযোগ উত্থাপিত হতো, তো এটাকে অ্যাড্রেস করার জন্য আমরা একটা আইন প্রণয়নের চেষ্টা করছি। এই ব্যাপারে পরামর্শ নেওয়ার জন্য আমি আমাদের বিচার বিভাগীয় সংস্কার কমিশনের কাছেও গিয়েছিলাম, ওনারাও আমাদের সাহায্য করছেন। এমনকি আমাকে প্রধান বিচারপতি জানিয়েছেন যে ওনাদেরও একটা উদ্যোগ রয়েছে এই ধরনের একটা আইন করার জন্য, যাতে আমরা উচ্চ আদালতে নিরপেক্ষ, যোগ্য, দক্ষ, সৎ বিচারক পাই। এটা আপনারা নিশ্চয়ই জানেন, উচ্চ আদালতে যদি আমরা এই ধরনের বিচারক পাই, তাহলে রুল অব ল প্রতিষ্ঠার ক্ষেত্রে, মানবাধিকার বাস্তবায়নের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা ওনারা রাখতে পারবেন। এই আইনটা নিয়ে আমাদের অনেক উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। এই আইনটা আই বিলিভ সম্ভবত সপ্তাহ 2-এর মধ্যে আমরা করে ফেলতে পারবো। পরবর্তী নিয়োগ, শুধু এটা বলে দিই আপনাদের, পরবর্তীতে হাইকোর্টে যে নিয়োগ হবে নতুন বিচারক, ওনারা এই আইনের মাধ্যমে হবেন, কারো আপনার পছন্দ, রেকমেন্ডেশন এসবের ভিত্তিতে না। দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসাবে আমরা বিচারক, রেজিস্ট্রেশন বিভাগের কর্মকর্তা, আইন মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর সংস্থার কর্মচারীদের পরিবারের সদস্য সহ অর্জিত সম্পদের হিসাব বিবরণী সংগ্রহ করেছি। বর্তমানে হিসাব বিবরণীগুলো যাচাই বাছাই কার্যক্রম চলমান রয়েছে। গুম বিরোধী সনদ যেটা রয়েছে, ওটা অনুসমর্থন এবং কমিশন গঠন করার ক্ষেত্রে আমরা প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদান করেছি। এবং এই কনভেনশনটা যখন র্যাটিফাই করা হয়, আমাদের পক্ষ থেকে রিসার্চ করেছি, ওপিনিয়ন দিয়েছি, পররাষ্ট্র মন্ত্রণালয়কে যতটুকু পারা যায় সাহায্য সহযোগিতা আমরা প্রদান করেছি। আর গুম হওয়া ব্যক্তিদের সন্ধান এবং গুমে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশ প্রণয়নের জন্য যেহেতু তদন্ত কমিশন হয়েছে, এই তদন্ত কমিশনের যে এনাবেলিং যে লটা, সেটা সম্পূর্ণভাবে আমরা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রিপেয়ার করেছি এবং এই কমিশনকে আমরা সাচিবিক সহযোগিতাও প্রদান করছি আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এছাড়া সংস্কার কমিশন যে গঠন করা হয়েছে, এর মধ্যে বিচার বিভাগ প্রতিষ্ঠার লক্ষ্যে যে বিচার বিভাগ সংস্কার কমিশন গঠন করা হয়েছে, এই সংস্কার কমিশনের সাথে বলেছি, আমরা মিটিং করেছি এবং ওনাদের সাথে আমরা সহযোগিতা করছি যাতে খুব দ্রুত বিচার বিভাগীয় সংস্কার কমিশনের একটা খুব এফিশিয়েন্ট একটা রিপোর্ট প্রডিউস করা যেতে পারে। যতটুকু সহযোগিতা চাচ্ছেন ওনারা আমরা করছি।
এছাড়া সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন সংস্কার কমিশন এবং বিচার বিভাগের সংস্কার কমিশন, এই তিনটা কমিশন গঠনে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান এবং এই কমিশনগুলোকে সকল প্রকার সাচিবিক সহযোগিতা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। বিচার ব্যবস্থা এবং রেজিস্ট্রেশন কার্যক্রম ডিজিটালাইজেশন করার জন্য মডেল ই-কোর্ট স্থাপন এবং ডিজিটাল সাব রেজিস্ট্রি অফিস স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সম্পর্কিত 2টি প্রকল্প অনুমোদনের জন্য চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আমাদের অনেক বড় একটা প্রত্যাশা রয়েছে স্থায়ী অ্যাটর্নি সার্ভিস প্রতিষ্ঠা। এই যে আপনার পিপি জিপি ওনারা যে নিয়োগ হন, ওনারা যেন একটা কম্পিটিটিভ পরীক্ষার মধ্যে দিয়ে নিয়োগ হন, এটার লক্ষ্যে আমরা একটা আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছি। কাজ খুবই অল্প এগিয়েছে, বাট এটা আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই আইনটা যেন আমরা এই বছরের মধ্যে করে যেতে পারি। এছাড়া আমরা আরও অনেক ধরনের কাজ করি, সেটা আসলে আপনাদের মানে বলে বোঝাতে পারবো না, কিছু কিছু বিবরণ দিই। যুদ্ধাপরাধী আদালতের যে ভবনের কাজ তদারকি আপনারা নিজেরা দেখেছেন, আমি অলরেডি নিজে পার্সোনালি 3 বার ফিজিক্যালি ইন্সপেকশনে গিয়েছি, সার্বক্ষণিকভাবে যোগাযোগ রাখছি। এগুলি তো আপনার ধরেন মানে আমাদের বিচার প্রক্রিয়াকে দ্রুততর করার ক্ষেত্রে এবং সবার বিল্ডিংটার ক্ষেত্রে, সেখানে আমি অবশ্যই অত্যন্ত শ্রদ্ধার সাথে পূর্তমন্ত্রী আদিলুর রহমান খান ওনার ব্যক্তিগত ইনিশিয়েটিভ, ব্যক্তিগত তদারকির কথা স্মরণ করি। বাট আমরা ওনাদের সাথে থেকেছি পুরো কাজটা সম্পন্ন করার ক্ষেত্রে। বিভিন্ন কমিশনে লোক নিয়োগের যে আইনগত দিক পর্যালোচনা, ধরেন পাবলিক সার্ভিস কমিশনে বা নির্বাচন কমিশনে নিয়োগের প্রক্রিয়াটা কী হবে, এই সম্পূর্ণ আইনগত পর্যালোচনাগুলো আমরা করে দিই যে কোনো নতুন নিয়োগের ক্ষেত্রে। জুলাই শহীদ ফাউন্ডেশনের গঠনতান্ত্রিক যে দলিল, সেটা আমরা প্রণয়ন করে দিয়েছি জুলাইয়ের স্পিরিটকে ধরে রাখার জন্য। এবং জুলাই গণ অভ্যুত্থানে আমাদের ছাত্র জনতা যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন, ওনাদের স্পিরিটকে ধারণ করার জন্য এই জুলাই ফাউন্ডেশন গঠন করা হয়েছে এবং ওনাদেরকে যারা চিকিৎসা সহযোগিতা দেওয়ার জন্য এবং আর্থিক আপনার ক্ষতিপূরণের মতোই ওনাদের যে লস হয়েছে এটা তো ক্ষতিপূরণ দিয়ে হবে না, এটা পুরা প্রক্রিয়াটা দেখাশোনা করছে জুলাই শহীদ ফাউন্ডেশন। এটার দলিল আমরা প্রণয়ন করে দিয়েছি। এরকম আরও অনেক কিছু কাজটা যাচ্ছে। এবার একটু ব্যক্তিগত কিছু কথা বলি। আমাকে তো 3টা মন্ত্রণালয় দেখতে হতো, এই 2 সপ্তাহ হলো 2টা মন্ত্রণালয় দেখছি। ফলে আমি মানে 100% সময় আর এফোর্ট দিয়ে তো এখানে কাজ করতে পারি নাই। তবে আপনাদেরকে কয়েকটা কথা বলতে পারি যে প্রতিদিন অ্যাভারেজে অন্তত 12 ঘন্টা কাজ করেছি। কোনো অন্যায় করি নাই, ভুল করতে পারি, যোগ্যতা আমার কম থাকতে পারে, অভিজ্ঞতা কম থাকতে পারে, কিন্তু প্রচেষ্টা কোনো কম ছিল না আর কি। এখন আপনাদের যদি আইন মন্ত্রণালয়ের ব্যাপারে কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন, শুধু আমার মন্ত্রণালয়ের কাজের স্পেসিফিক না, প্রবাসীটা আলাদা করব। সেটা একটা দিন অপেক্ষা করেন, দেখবেন। সংশোধনীটা তো উপদেষ্টা কাউন্সিলে তো গ্রহণ করতে হবে, ওনারা গ্রহণ না করে আমি তো নিজে বলতে পারি না। আমাদের প্রস্তাবনায় যেটা আছে এটা আদালতকে সেভাবে সরাসরি ক্ষমতা দেওয়া হয়নি। বলা হয়েছে আদালত যদি মনে করে, আদালতের সেই অথরিটি থাকবে, আদালত যদি মনে করে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা সুপারিশ করতে পারবে। কনসার্ন অথরিটির কাছে সুপারিশ করবে। কনসার্ন যে সমস্ত অথরিটি রাজনৈতিক দলের ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আপনার রয়েছে, অনুমোদন রয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, তারপর আপনার ধরেন আমাদের পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্স আছে, নির্বাচন কমিশন আছে। এটা জাস্ট এগুলির কথা আমি আইনে উল্লেখ করা নাই, কিন্তু যদি মনে করে তাহলে করতে পারে। এটা এমন না যে উনাকে এই আদালত শাস্তি দিবেই, আর আদালত যদি মনে করে শাস্তি দেওয়ার সুপারিশ করবে শুধু, এটা আমরা খসড়ায় রেখেছি। ডেফিনেটলি এটা উপদেষ্টা পরিষদের উপর ডিপেন্ড করে ওনারা এটা রাখবেন কিনা বা কি ফর্মে রাখবেন। জি মাননীয় উপদেষ্টা, জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আদালতের বিনিময়ে আপনাদের সরকার একটা কনস্টিটিউশন, আপনি বললেন কিভাবে? এটা কনস্টিটিউশনে আর্টিকেল 106 এর আন্ডারে অনুমোদন নিয়ে করা হয়েছে। আচ্ছা, আপনি যে অর্ডিন্যান্সের কথা বলছেন, এই ধরনের কোনো অর্ডিন্যান্স চূড়ান্ত হয় নাই। এই ধরনের কথাবার্তা চলছে, কিন্তু পত্রপত্রিকাগুলো এমনভাবে লিখে দিয়েছে যেন এটা পুরা হয়ে গেছে। কথাবার্তা চলছে, চিন্তা চলছে, এটা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের উপর ডিপেন্ড করে। স্যার আরেকটা প্রশ্ন ছিল, স্যার আপনি মাননীয় সংসদ বিষয়ক উপদেষ্টা, জি স্যার, একটা অর্ডিন্যান্স হলো একটা অধ্যাদেশ, সংসদ যেহেতু এখন সংসদ নেই, জি জি, এটা আমি একটু ব্যাখ্যা করি। এটা করার পর তো আপনারা আমার স্পিকার বানাই দিচ্ছেন, মানে অদ্ভুত ব্যাপার। কেউ কেউ আবার, যাই হোক আর বলতে চাই না, এটা ভেরি ক্লিয়ারলি বলি, বাংলাদেশে কেউ এখানে মানে এই আইনের মাধ্যমে কেউ স্পিকার হয়ে যায় নাই।
ওইখানে যে জরুরি কিছু কার্যক্রম আছে, প্রশাসনিক কার্যক্রম, আর্থিক কার্যক্রম, কর্মকর্তা কর্মচারীদের বেতন দেওয়া, প্রশাসনিক কার্যক্রম, একটা মেরামতের ব্যবস্থা নিবে নাকি, কাগজপত্র কোথায় সরায় রাখবে, এই ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের জন্য স্পিকার ওইখানে কাউকে মনোনয়ন করে। ধরেন সংসদ মন্ত্রণালয়ের সচিবকে উনি এই ক্ষমতাটা অর্পণ করে। এই অর্পণ করার ক্ষমতাটা শুধু দেওয়া হয়েছে, এই আইনে দ্বারা কাউকে কোনো স্পিকার বানানো হয় নাই। সম্পদ বিবরণীর কথা দিলেন, কতজন বিচারিক কর্মকর্তা সম্পদ জমা দিয়েছেন? প্রত্যেকে দিয়েছে, এক্স্যাক্ট নাম্বার আপনাকে বলতে পারবো না, প্রত্যেকে দিয়েছেন। যারা বিদেশে আছেন তারা ছাড়া দেশে যারা আছেন সবাই দিয়েছেন। এবং আপনাদের আরেকটা জিনিস জানাই দিচ্ছি, আমাদের যে উপদেষ্টা পরিষদের আমাদেরও দেওয়ার কথা, এবং অ্যাকর্ডিং টু আমরা যে ট্যাক্স বিবরণী দিব লাস্ট, সেটা অনুযায়ী আমরা মানে ডিটেইল জমা দিব। যেহেতু কারো কারো ট্যাক্সের বিবরণী দিতে দেরি হয়ে যাচ্ছে, এই জন্য একটু টাইম লাগছে, বাট সবাই দিব। বিচার বিভাগ বিষয়ে অনেক কাজ করেছেন, বিচারক নিয়োগ, একটা বিষয়ে চিফ জাস্টিস সাহেব একটা চিঠি দিয়েছেন যে সচিবালয় গঠন করার। আপনাকে ধন্যবাদ, প্রশ্ন করতে হবে না। এটা নিয়ে বিভিন্ন রকম মতামত রয়েছে। এমনকি আপনি যে মাজদার হোসেনের রায় শুনেছেন না? তো ধরেন উনাদের ইয়েতে অভিমতে লেখা আছে মাজদার হোসেনের রায় কার্যকর করার জন্য পৃথক সচিবালয় দরকার। মাজদার হোসেন সাহেব নিজে আমাকে বলছে মাজদার হোসেনের রায় পৃথক সচিবালয়ের কথা বলার নাই, উনি নিজে বলেছে, আপনাদের সাংবাদিক সম্মেলনে বললাম। তো এখানে নিম্ন আদালতের যারা বিচারক আছেন, উচ্চ আদালতের যারা বিচারক আছেন, স্টেক হোল্ডার যারা আছেন, তাদের সবার বিভিন্ন রকম মতামত আছে। আমরা খুব বড় লেভেলে স্টেক হোল্ডার মিটিং করে এই ব্যাপারে সিদ্ধান্ত নিব, কোনো সিদ্ধান্ত হয় নাই। আরেকটা বিষয়ে প্রশ্ন যে আপনাদের সরকারের যে অ্যাটর্নি জেনারেল সম্প্রতি বলেছেন যে আপনাদের কিছু অর্ডিন্যান্স করার ক্ষেত্রে লিমিটেশন আছে, সংবিধান ভায়োলেট হয়, এই ধরনের অর্ডিন্যান্স করা যাবে না। এই বিষয়ে সরকারের বক্তব্য কি স্যার? এটা উনি যেটা বলেছে সেটাই বক্তব্য। আপনি সংবিধান পরিপন্থী কোনো অর্ডিন্যান্স করা যায় না। হচ্ছে এটা আমরা অত্যন্ত অবহিত, এটা নিয়ে আমরা বিব্রত। আমরা নানান রকম প্রতিকার ব্যবস্থার কথা চিন্তা করেছি। একবার আমরা ডিসিশন নিলাম যে পুলিশকে একটা ক্ষমতা দেওয়া হোক, সিআরপিসি চেঞ্জ করে, যে ওনারা এফআইআর করার আগে একটা এনকোয়ারি করবেন প্রিলিমিনারি। তখন আবার বিভিন্ন পক্ষ থেকে বলা হলো এটা দেওয়া হলে তো পুলিশের ডাবল স্বেচ্ছাচারিতা করার সুযোগ সৃষ্টি হবে, দুইবার স্বেচ্ছাচারিতা করতে পারবে যদি পুলিশ করে, যদি করে, সবাই তার করে না। আর সাধারণ মানুষ দুইবার হয়রানির সম্মুখীন হবে, একবার হচ্ছে আপনার এফআইআর করা, আর একবার হচ্ছে এনকোয়ারি করা। তারপরে এখন যেটা চিন্তা করছি, মানুষের অভিমত নিতে করতে হবে, কারণ করার পর দেখা ওটা আরও খারাপ হলো। এখন যেটা চিন্তা করছি, যে চিন্তা আকারে, সেটা হচ্ছে এসপি সাহেব, জেলা প্রশাসক সাহেব, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা, ওনাদের নিয়ে জেলা পর্যায়ে কোনো কমিটি করা যায় কিনা, এবং এই ধরনের একটা ফ্রেমওয়ার্ক তৈরি করা যায় কিনা, যে মামলার একটা এফআইআর করার আগে এই কমিটিটা স্ক্রিনিং করে দিবে। এটা জাস্ট চিন্তা করছি আমি, জাস্ট আইন বিশেষজ্ঞ দু একজনের সাথে কথা বলেছি, আমাদের বিচার বিভাগের সংস্কার কমিশনের কাছে রিকোয়েস্ট করেছি, ওনারা এটা ওনাদের কোনো প্রপোজাল থাকলে দেখ। এটা আমাদের করতে হবে, কারণ আজকে যারা হয়রানিমূলক মামলা করছেন, মিথ্যা মামলা করছেন এবং বাণিজ্যমূলক মামলা করছেন, কাউকে কাউকে নাকি থ্রেটও দেওয়া হচ্ছে যে টাকা না দিলে মামলা করা হবে। আপনারা একটা মনে রেখেন, আমি যদি এই মন্ত্রণালয়ে থাকি, আপনাদের কিভাবে শাস্তি দেওয়া যায় সেটার আইন আমি খুঁজে বের করব। আপনি এই এতদিনে মানে কোনটা করতে পারেননি বলে আপনি মনে করছেন, বা করার যা যা করেছি সেটা বাদে আর কিছুই করতে পারিনি, এটা মনে করছি। সেগুলো কি আপনার মানে আপনার অতৃপ্তির জায়গা আছে? আমার অতৃপ্তির অনেক জায়গা আছে। হ্যাঁ, এখন ধরেন বাংলাদেশের তো ব্যুরোক্রেসি বুঝেন। হ্যাঁ, একটা ছোট্ট ঘটনা বলি তাহলে বুঝতে পারবেন। আমার এখানে একবার দুজন উপদেষ্টা আসলো, তো আমি বললাম যে এখানে পূর্ণিমার দোকান আছে, যে ওইখানে জিলাপি, তারপরে সিঙ্গারা, এগুলি খুব ভালো জিনিস, মজা লাগে। আমি বললাম ওনারা খাবেন নাকি? বললো হ্যাঁ খাবেন। তো আমি ওটা আনতে দিলাম, তো ওইটা আনতে 1 ঘন্টা 5 মিনিট লাগলো, আসলে লাগার কথা 15 মিনিট এখান থেকে। তো আমি একটু ইনভেস্টিগেট করলাম কেন লাগলো। দেখা গেল যে আমি উনাকে বলেছি, উনি উনাকে বলেছে, উনি উনাকে বলেছে, উনি উনাকে বলেছে, পঞ্চম ব্যক্তি যা এটা এনেছে। তো পঞ্চম ব্যক্তি যখন আনতে গেছে, উনি জানেও না যে তার আর্জেন্সি আছে বা আইন উপদেষ্টাই এটা চাচ্ছে, উনি ওনার মতো ইচ্ছা মতো এনেছে। সো এটা একটা এক্সাম্পল না, এটা হচ্ছে দিস ইজ হাউ আওয়ার অ্যাডমিনিস্ট্রেশন রানস। এটা তো ভাই আমার পক্ষে চেঞ্জ করা সম্ভব না। আমি নিজে ছোটাছুটি করে কাজ করি, আমার মন্ত্রণালয়ে যারা আছেন তারা অনেকে আমার ছাত্র, অনেক মাঝে মাঝে একটু খারাপ ব্যবহার করি, খুব খারাপ লাগে, তারাও সবাই দৌড়াদৌড়ি করে কাজ করে। আমি বললাম তো আপনারা একটু খবর নিয়েন এখানে যারা আছেন,
আমাদের এই যে জিপিপিপি নিয়োগের জন্য যারা কাজ করেছেন রাত 10টা পর্যন্ত কাজ করেছেন। সত্যি আমরা 2-3টা শুক্রবার অফিস করেছি, প্রায় 5-6টা শনিবারে অফিস করেছি। আপনারা জানেন, এখানে দেখেছেন নাকি। এখন ধরেন যেটা পারি নাই সেটা হচ্ছে আমার অভিজ্ঞতার ঘাটতি আছে বা আমার হয়তো যোগ্যতারও ঘাটতি আছে, কিন্তু বারবার আপনাদের একটা কথা বলি, আমার প্রচেষ্টার ঘাটতি নাই এবং আমি কোনো দিনও সন্তুষ্ট না আমার কাজে। আমার মনে হয় যে আমি একজন ধর্মপ্রাণ মানুষ। যখন আপনার মানে রাতে একা থাকি সবসময় মানে দোয়া করি আল্লাহর কাছে যে আমাকে যে সুযোগটা দিয়েছে ছাত্র জনতার গণ আন্দোলন অভ্যুত্থান, আমি যেন অনেস্টলি আরও কাজ করতে পারি। আমি বলি আল্লাহ আমার জন্য কাজটা সহজ করে দাও, আরও যেন কাজ করতে পারি। সন্তুষ্ট না, 10-এর মধ্যে আমি খুব বেশি হলে 4 দিব নিজেকে। জি, আমার ট্রাইব্যুনাল নিয়ে আমার কোনো মন্তব্য নাই ভাই, এটা স্বাধীন ট্রাইব্যুনাল। ওনাকে ফিরে আনার ব্যাপারে আমরা, এটা তো ট্রাইব্যুনালের মতামতের ভিত্তিতে, আমাদের এক্সট্রাডিশন ট্রিটি আছে, ট্রাইব্যুনালের মতামতের ভিত্তিতে আমরা এই এক্সট্রাডিশনটা চাবো। আমরা মন্ত্রণালয় থেকে এখানে আমরা স্বাধীন ট্রাইব্যুনালের কাজে কোনো হস্তক্ষেপ করব না। হ্যাঁ, কোনটা? না না, যে কোনো পর্যায়ে এক্সট্রাডিশন চাওয়া যাবে না। অনেকের ব্যাখ্যা ভুল, আপনারা নিজের আইন পড়ে দেখেন। সংবিধান সংস্কারের যে হয় সেক্ষেত্রে কথা আছে যে পুনর্লিখন নাকি সংশোধন, নো কমেন্ট। এটা সংবিধান প্রক্রিয়ায় সংবিধান সংস্কার কমিশন সাজেস্ট করবে, আমার এখানে কিছু বলার নেই। সংস্কারের কথা বলা হচ্ছে, কমিশনও করেছেন। রাজনৈতিক দলগুলোর সংস্কার নিয়ে কি আপনারা কোনো না, রাজনৈতিক দলগুলোর সংস্কার রাজনৈতিক দলের ব্যাপার, আমি ব্যক্তিগতভাবে মনে করি। আর এই সংস্কার কমিশনের সমস্ত রিপোর্ট নিয়ে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নেতৃত্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক্সটেন্সিভ সংলাপ করা হবে। আমরা বিশ্বাস করি যে ওনাদের ঐক্যমত এখানে দরকার। আপনি কি বলছিলেন বলেন। জি, আসলে আমি এখন বলতে চাচ্ছি না, বললে আমি যে যা করতে চাচ্ছি সেটা ব্যাহত হবে। তবে আপনাদেরকে বলি, আপনারা যারা এই সমস্ত কাজ করেন, আপনার যদি কোনো সাজেশন থাকে প্লিজ আমাকে সাজেস্ট করেন। কারণ আমার হয়েছে কি, আমি চাই না, আমাদের অনেক বিচার বিভাগীয় কর্মকর্তা আছেন, অনেক অনেস্টলি কাজ করেন। ব্যক্তিগতভাবে আমি আমার ছাত্রদের, আমার পরিচিত অনেকে চিনি, এত কষ্ট করেন, এত স্বল্প বেতনে চলেন। এখন আমি ঢালাওভাবে কোনো কথা বলতে চাই না। তবে বাংলাদেশের সকল প্রফেশনের মতো বাংলাদেশে আপনার যদি বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মধ্যে দুর্নীতিপরায়ণ লোক থাকে, তাহলে বিচারকদের মধ্যেও থাকবে, সব জায়গায় আছে। তো আমরা কাউকে মানে ঢালাওভাবে অভিযুক্ত করতে চাই না। সময়টা কি যথেষ্ট কিনা এটা ট্রাইব্যুনালের ব্যাপার। রেড অ্যালার্টটা তো অন্য মেকানিজম। রেড অ্যালার্টটা হচ্ছে আমরা আন্তর্জাতিক যে পুলিশি সংস্থা আছে সেটার সদস্য। কারণ আমার দেশে যদি আমি কাউকে না পাই, আমি রেড অ্যালার্ট জারি করতে পারি। রেড অ্যালার্ট জারি করতে পারি, উনি অন্য কোনো দেশেও তো যেতে পারেন বা অন্য কোথাও তো যেতে পারেন। এটা আমার এক্সট্রাডিশন ট্রিটিটাকে সবাইকে আমি তো একটু অ্যাওয়্যারও করে রাখলাম, বুঝছেন না? উপদেষ্টা এই যে সাবেক প্রধানমন্ত্রী প্রসঙ্গে আসলো, উনি মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস করে, এই যে পার্সোনাল ব্যক্তিগত কল রেকর্ড ফাঁস করে যে দেশকে অস্থিতিশীল করা কিংবা বিভিন্ন ব্যক্তিকে অস্থিতিশীল করা, এই বিষয়ে কোনো প্রতিকার করা বা এই যে ব্যক্তিগত কল রেকর্ড ফাঁস করা যায় সত্য কিনা, এটা বিষয়, এটা তো আমার মন্ত্রণালয়ের বিষয় না। তবে না না না, আমার কথা হচ্ছে এগুলো যদি সত্যি ওনার কনভারসেশন হয়ে ওঠে, এগুলি আপনার দেশকে অস্থিতিশীল করা, তারপর হচ্ছে ষড়যন্ত্র করা, মানুষকে প্ররোচিত করা, মানুষকে উত্তেজিত করা এবং বিভ্রান্ত করার উদ্দেশ্যে করা হয়। আমি এর আগেও বলেছি যে সত্যি অনেস্টলি বলতেছি, কোনো রকম চালাকি না, কোনো সরকারের উপদেষ্টা হিসাবে না। এখন সাধারণ মানুষ হিসেবে মনে হয় আওয়ামী লীগের নেতৃবৃন্দে জিজ্ঞেস করা উচিত, আপনি আপনার বৃহত্তর পরিবারকে নিয়ে কাউকে না জানিয়ে যেভাবে পালিয়ে গেলেন, আর আমাদের যে প্রতিনিয়ত উস্কান, এই বিক্ষোভ করার জন্য, উস্কানিমূলক কাজ করার জন্য, সন্ত্রাসমূলক কাজ করার জন্য, এই ব্যাপারে আপনার নিজের ব্যাখ্যা কি? উনি ওনার ভাগ্নে টাগ্নে তাদেরকে এই সরকার পতনের 2-3 দিন আগে নিরাপদে পাঠিয়ে দিয়েছিলেন কেন? উনি আগে ওনার যারা নেতাকর্মী আছে তাদের উচিত ওনার পার্সোনাল জবাবদিহিতা চাওয়া। আজকে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যদি কোনো নিরীহ কর্মী নেতা ও থেকে থাকেন, তারা প্রত্যেকে বিপদে পড়ছেন শেখ হাসিনার স্বৈরাচারী ফ্যাসিস্ট শাসনামল এবং এই রকম নিপীড়ন নির্যাতন বাংলাদেশে মানুষকে করার জন্য। তাদের উচিত
শেখ হাসিনার সাথে টেলিফোন কনভারসেশন হলে অন্তত একজন যেন একটু প্রশ্নটা করে যে আপনি আমাদের কাউকে না জানায় এভাবে পালিয়ে গেলেন কেন আমাদের বিপদের মধ্যে ঠেলে। এই ফোনালাপগুলোকে যে ফাঁস হচ্ছে এটা একটি প্রতিকারে বন্ধের প্রতিকারে কোনো আইন করার কোনো ব্যবস্থা শাস্তিমূলক ব্যবস্থা কোনো আপনি কি বন্ধ চান? অবশ্যই চাই। দেখি এটা তো আমার মন্ত্রণালয়ের বিষয় না, এটা আপনি যদি মানে আপনি যেহেতু প্রসঙ্গটা তুলেছেন হয়তো আমরা আলোচনা করবো এটা। আচ্ছা আমি শেষ করব, শেষ লাস্ট কোয়েশ্চেন। বিভিন্ন ইস্যুতে না না প্রবাসী এখন না, আলাদা করব প্রবাসী মন্ত্রণালয়ের পক্ষ থেকে, সেখানে প্রশ্ন করেন। না রাজনৈতিক দলের সংস্কার বলেছেন আর না বলেন। আপনি যেটা বিক্ষোভ সমাবেশ করেছেন, দেখেন এখন যে কেউ ভিন্ন মত পোষণ করতে পারে, কিন্তু এইভাবে রাস্তা ব্লক করে দেওয়া, সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে ফেলা, সাধারণ মানুষকে জিম্মি করা, এই অসহনীয় আপনার ট্রাফিক জ্যাম সৃষ্টি করা, আন্দোলনকারীরা মানে যদি এই ধরনের জিনিস অব্যাহত রাখে, আমি মনে করি সাধারণ মানুষের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা উচিত। আপনি আন্দোলন করবেন, আন্দোলনের তো নর্মস থাকা দরকার, কিছুটা নর্মস থাকা দরকার। আপনি সাধারণ মানুষ কিন্তু জিম্মি করতে পারেন না। কালকে আমি শুনেছি ট্রেনের মধ্যে ইট মেরে আপনার নারী শিশু তাদেরকে আহত করা হচ্ছে। এটা কি ধরনের আন্দোলন? আর আপনি ওভারনাইট বলবেন একটা কলেজকে বিশ্ববিদ্যালয় বানায় দিবে, তা এইচএসসি পরীক্ষা দিব না, আমার রেজাল্ট বদলায় দিতে হবে। এখন আপনারা খালি চিন্তা করেন যে এখন আবার একটু কঠোর পদক্ষেপ নিলেও আবার সবাই সমালোচনা করা শুরু করে যে এরকম পুলিশ কেন এই ব্যবস্থা নিল, এটা কি আগেরই পুলিশ কিনা। এখন এটার মধ্যে ব্যালেন্স করা একটু টাফ। তবে আমার ব্যক্তিগত ধারণা, সাধারণ জনমত এই ধরনের হয়রানিমূলক জিম্মি করামূলক আন্দোলনের বিপক্ষে সাধারণ জনমত অত্যন্ত স্ট্রং হচ্ছে। এখন আপনি আমার বলেন রাষ্ট্র যদি শক্ত হয়, দুই একজন যদি আহত হয়, গ্রেফতার হয়, এটা সাধারণ মানুষের একটা অংশের মধ্যে আবার এক ধরনের আপনার মানে কষ্ট তৈরি করবে না যে আপনারা আগের সরকারের মতো দমন নিপীড়নে যাচ্ছেন কিনা। সেটা তো আমাদের মাথায় রাখতে হয়। আমাদের তো একটা গণ অভ্যুত্থানের পরবর্তী প্রেক্ষিতে মাথায় রেখে ক্ষমতায় মানে এই সরকার গঠনের দায়িত্ব নিয়েছে। এখানে অনেক বেশি চিন্তা করতে হয়, মানুষ যেন কষ্ট না পায়।